আমি প্রায় বলি যে শ্রীলঙ্কায় যদি এই দালাল সাংবাদিকগুলিকে আন্ডারওয়ের পরে পুরো কলম্বো শহরে ঘুরানো যায়, এত ভদ্রলোক শ্রীলঙ্কার মানুষজন, আমরা তো কিছুই করিনি। আমরা তো একেবারে সেই গৌতম বুদ্ধের মতো আচরণ করেছি ওদের সাথে। আমরা তো বাঙালি কোনো, আমি বলি যে একটা বিপ্লবের পর গিলোটিন হয়, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, কিন্তু আমরা কিন্তু বাঙালিরা এত গৌতম বুদ্ধের আচরণ করেছি যে কিছুই করিনি ওদের। একটা বাড়িঘর এই পোড়ানো হয়েছে, এটা তো হবেই, এটাকে আটকাতে পারবে না। যেই অত্যাচার তারা করেছে, যে মানুষের মধ্যে যে একটা আর্তনাদ ছিল, সে আর্তনাদের বহিঃপ্রকাশ তো হবেই। এদের বাড়িঘর তো পূর্বেই, এটা তো আটকাতে পারবেন না আপনি কোনো মতেই। উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রদানে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে, আপনি কি বলবেন? বিভিন্ন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সোচ্চার এই ভদ্রলোকের বিরুদ্ধে। যদি ভদ্রলোককে আমি খুবই শ্রদ্ধা করি, খুব সুন্দর করে কথা বলেন, তো উনি ওই শিল্পকলা একাডেমিটার ডিজি নিয়োগের ব্যাপারে উনি বেশি বিতর্কিত হয়েছেন। আরেকটা হচ্ছে যে মাহমুদুর রহমান সাহেবকে কেন গ্রেপ্তার করা হলো, কেন জেলখানায় পাঠাতে হলো? উনি দেখি সিংহ পুরুষ, উনি সারা জীবন ভারতের বিরুদ্ধে উনি কোনো আপোষ করেননি। শফিক রেহমানকে যদি তার মামলা স্থগিত করে দেওয়া যায়, মাহমুদুর রহমান সাহেবকে জেলে পাঠানোর কি কোনো দরকার ছিল? আমার মনে হয় যে এটা একটু ভেবে দরকার আসিফ নজরুল সাহেবের। আসিফ নজরুল সাহেব ব্যক্তিগত ডাইনামিক মানুষ, কিন্তু উপদেষ্টা হওয়ার পর উনি আমাদের সঙ্গে আমাদের ফোনও ধরেন না। আমি একটু ফোন করে ওনাকে অনেক কথা বলতে চাই। ওনার থেকে তো বয়সে আমি অনেক বড়। আমি ক্লাস 10 থেকে আমি রাজনীতি করি, আমার রাজনৈতিক তো অভিজ্ঞতা আছে। আমি কলাম লিখতাম, অনেক বছর কলাম লিখেছি ইতলাবে এবং ইত্তেফাকে। আমি কিছু আমার এই বক্তব্য শেয়ার করতে চাই ওনার সঙ্গে, কিন্তু আনফর্চুনেটলি উনি টেলিফোন ধরেন না। তো আসলে ক্ষমতায় গেলে কিন্তু জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। দেখুন এই যে দুটা বাচ্চা ছেলে, নাহিদ এবং আরেকজন হচ্ছে আসিফ, এরা দেখুন ওরাই কিন্তু আন্দোলন একটা বড় শক্তি ছিল, চালিকা শক্তি ছিল, কিন্তু ওরা এখন জনগণের সঙ্গে মিশতে পারছে না। কিন্তু অপরপক্ষে যে সার্জিল আর একজন হাসনাত, ওরা যেহেতু ক্ষমতা যায়নি, ওরা কিন্তু পাবলিকের সঙ্গে মিশতে পারছে। ক্ষমতায় গেলে আসলে একটু দূরত্ববোধের সৃষ্টি হয়ে যায়। এটা ঠিক না। জনগণের ভাষা শুনতে হবে, কারণ এইটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাফল্যের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করে। কারণ আওয়ামী লীগকে আর ক্ষমতা ফিরে আসতে দেওয়া যাবে না। যদিও জয় নিজেই স্বীকার করেছে, আমরা আর শেখ পরিবারের কেউ আর রাজনীতিতে আসবো না। তো তারপর এদের কথা তো বিশ্বাস নেই। ওই যে হাসিনা বলেছিল টুপ করে ঢুকে পড়বো, তো এরা বলবো আমি তো পদত্যাগ পত্রই দিইনি, আমি তো এখনও প্রধানমন্ত্রী। কালকে তার টেলিফোন কনভারসেশন শুনলাম। তো এখন আমাদের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই যাতে বিতর্কিত না হয়, কোনোভাবেই যাতে ব্যর্থ না হয়, এবং এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতার পিছনে তার সঙ্গে যারা কাজ করছেন তাদেরকেও কিন্তু এখন গণমুখী হতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের অভিজ্ঞতাকে মূল্যায়ন করতে হবে। সেনাপ্রধান বলেছেন 18 মাসের কথা, এর মধ্যে সংস্কার ও নির্বাচন হবে, আপনার মত কি? সেনাপ্রধান আসলেই যেটা করেছেন, একজন দেশপ্রেমের উদাহরণ দিয়েছেন। আমরা সেনাবাহিনীকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা একটা অ্যাডজেক্টিভ যোগ করি। তো সেনাপ্রধান উনি কিন্তু দেশপ্রেমের পরিচয় দিয়েছেন 5 তারিখ থেকে শুরু করে। কিন্তু আমি কিছু ব্যাপারে একটু আমার দুঃখ আছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, এমপি, সাবেক মন্ত্রী, এদেরকে কিন্তু এই সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে অর্পণ করা উচিত ছিল। জনগণের হাতে দিতে বলছিলেন, জনগণ তো পিটিয়ে মেরে ফেলতো। তো আইন প্রয়োগকারী সংস্থার হাতে দিতে হতো। এদেরকে এখনও কেন নইমুল ইসলাম খানকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? এখনও কেন সুভাষ সিংহ রায় থেকে শুরু করে অনেকে আছে, এরা কেন আশ্রয় প্রশ্রয় আছে? এদেরকে তো এরা এত বেশি দালালি করেছে, এত বেশি স্বৈরাচার সরকারের দালালি করেছে যে এদেরকে তো আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিলে বিচারটা ঠিকমতো হতো। বিচারে আওতায় আনতে হবে। আমি প্রায় বলি যে শ্রীলঙ্কায় যদি এই দালাল সাংবাদিকগুলিকে আন্ডারওয়ের পরে পুরো কলম্বো শহরে ঘুরানো যায়, এত ভদ্রলোক শ্রীলঙ্কার মানুষজন, আমরা তো কিছুই করিনি। আমরা তো একেবারে সেই গৌতম বুদ্ধের মতো আচরণ করেছি ওদের সাথে। আমরা তো বাঙালি কোনো, আমি বলি যে একটা বিপ্লবের পর গিলোটিন হয়, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়, কিন্তু আমরা কিন্তু বাঙালিরা এত গৌতম বুদ্ধের আচরণ করেছি যে কিছুই করিনি ওদের। একটা বাড়িঘর পোড়ানো হয়েছে,
এটা তো হবেই, এটাকে আটকাতে পারবে না। যেই অত্যাচার তারা করেছে, যে মানুষের মধ্যে যে একটা আর্তনাদ ছিল, সে আর্তনাদের বহিঃপ্রকাশ তো হবেই, এদের বাড়িঘর তো পূর্বেই, এটা তো আটকাতে পারবেন না আপনি কোনো মতেই। এখন কোনো হিন্দু আওয়ামী লীগের নেতার অত্যাচারে যদি মানুষ অতিষ্ঠ হয়ে থাকে, তাহলে সেই নেতারকে যদি আক্রমণ করে তার বাড়িঘর, সে কিন্তু হিন্দু হিসেবে তাকে মারছে না, তাকে আওয়ামী লীগের নেতা হিসেবে তাকে তার বাড়িঘর পুড়েছে। এখন যদি এটাকে আপনি সেই সাম্প্রদায়িকতা বলেন, তাহলে তো আমি মানব না। কারণ সাম্প্রদায়িক সেই লোকটা হিন্দু হিসেবে তার বাড়িঘর পোড়ানো হয়নি, তার বাড়িঘর পোড়ানো হয়েছে আওয়ামী লীগের যে স্বৈর শাসকের সহযোগী হিসাবে এবং ব্যাপক অত্যাচার নির্যাতন এলাকাবাসীর উপর করেছে, তার বহিঃপ্রকাশ হিসেবে তাদের বাড়িঘর পড়েছে। এটা তো কোনো দোষের বলে আমি মনে করি না। বিপ্লবের পরে এটা হয়, আরও অনেক ভয়ঙ্কর কিছু হয়, কিছুই আমরা করিনি। যে আমাদের যে সেনাবাহিনী প্রধান যে 18 মাসের যে সময়টা দিয়েছে, আসলে 18 মাস জাস্ট একটা টাইম উনি বলে দিয়েছে, 18 মাসে সম্ভব না। এই পুরো রিফর্ম করে ইলেকশন কমিশন থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে হাসিনা কয়েকটা স্তরে 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 তার লোক বসিয়ে দিয়েছে। পুরো স্তরকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এমন একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে হবে যারা সম্পূর্ণ দলনিরপেক্ষ, এখানে যাদের আন্ডারে ইলেকশনটা সুষ্ঠু হবে। সেজন্য 18 মাসে এটা সম্ভব না। আমি মনে করি এটা সর্বোচ্চ 3 বছরের নিচে এই সংস্কার কর্মসূচি শেষ করা সম্ভব নয়। ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ এবং ছাত্র দলের ক্ষোভ, আপনার মন্তব্য কি? এটা তো আসলে মানে ছাত্র সংগঠন, যারা ছাত্র, আমরাও ছাত্র ছিলাম, একসময় মাথা গরম থাকতো। তো ছাত্র শিবির, ছাত্র দল, এরা তো একটা মানে তাদের একতার মধ্যে আছে, যে সেটা জিনিসটা হচ্ছে যে বাংলাদেশি জাতীয়তাবাদী তারা বিশ্বাস করে। দুইটা দলই, তারা কিন্তু বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাস করছে না ছাত্রলীগের মতো। সুতরাং এখানে আমি মনে করি যে কোনো দলাদলি থাকা উচিত নয়, মিলেমিশে থাকতে হবে। ছাত্র দল, ছাত্র শিবির, এরা ভাই ভাইয়ের মতো থাকতে হবে। কারণ তাদের যে টার্গেট, তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য কিন্তু এক, যে দেশের মধ্যে কোনো অনইসলামিক কার্য চলবে না দেশের মধ্যে। তা বলে সাম্প্রদায়িকতাকে করছি না, সাপোর্ট করছি না। তারা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে পরিণত করবে, এবং সেখানে তাদের, আমি মনে করি দুই দলেরই টার্গেট কিন্তু এক, উদ্দেশ্য এক। সুতরাং কেন তাদের মধ্যে হানাহানি থাকবে? তারা এক হয়ে থাকবে, মানে একেবারে পাশাপাশি হলে থাকলে তাদের মধ্যে কোনো সংঘাত সংঘর্ষ থাকার কথা না, যেটা ছাত্র দল লীগের সঙ্গে ছাত্র দল, ছাত্র শিবিরে থাকতো। এখন তো ছাত্রলীগ নেই, যখন এখন তো কোনো শত্রু নেই। শত্রু না থাকলে আপনার একসঙ্গে বসবাস করতে অসুবিধা কি? অসুবিধা থাকার কথা না। হাসান নাসরুল্লাহর হত্যাকে ঘিরে মধ্যপ্রাচ্যে ভয়াবহ অবস্থা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, আপনি কি বলবেন? মধ্যপ্রাচ্য নিয়ে আমি এই প্রতিটা যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ বলুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বলুন, প্রত্যেকটা যুদ্ধকে আমি ফলো করার চেষ্টা করি প্রতিদিন। আসলে ইসরায়েল এমন একটা শক্তি, অপশক্তি, যাকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে শুরু করে অনেক ইউরোপের দেশগুলো তাকে সাপোর্ট করছে, প্রচুর অস্ত্রশস্ত্র দিয়ে, ও নিজস্ব তাদের অনেক কিছু উদ্ভাবন আছে, এগুলো করছে। এবং যে হিজবুল্লাহ প্রধানকে যে হত্যা করলো, তারপর কয়েকদিন আগে হামাসের প্রধানকে হত্যা করলো। আসলে এরা হলো কি, যে এরাই কিন্তু উদ্বাস্তু, ইসরায়েলিরা কিন্তু উদ্বাস্তু। ইসরায়েলিদের কোনো রাষ্ট্র ছিল না, এখন ফিলিস্তিনিরা হয়ে গেছে উদ্বাস্তু, কিন্তু আসল উদ্বাস্তু হচ্ছে কিন্তু ইসরায়েলিরা। এখন ইসরায়েলকে ধ্বংস করার জন্য আমি দেখলাম যে প্রায় 160 না 180টা ইরান মিসাইল ছেড়েছে, এবং তার বেশিরভাগই একেবারে লক্ষ্যবস্তুতে হিট করেছে, ওদের গ্যাসের লাইন। তো এখন আমি আবার ভয় পাচ্ছি যে আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে আবার ইরানের গ্যাস যে স্টেশনের উপরে আঘাত করে বা পারমাণবিক চুল্লির উপরে আঘাত করে, এবং এটা যদি করে আবার ইরান আবার অ্যাটাক করবে, এভাবে একটা বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। এবং সৌদি আরবের ভূমিকা আমি অত্যন্ত দুঃখিত। দুবাই বলুন, একমাত্র কাতার একটি দেশ সত্যিকারের মুসলিমদের প্রয়োজনে ছাপিয়ে পড়ে। কাতার আর দুবাই বলুন, কুয়েত বলুন, এদের মধ্যে কিন্তু মুসলমানদের প্রতি যে টান, আপনি চিন্তা করেন এতগুলি মুসলিম কান্ট্রি, জর্ডান পুরো ইসরায়েলে দালালি করছে, আমেরিকা দালালি করছে। এরা এক হয়ে যদি ইসরায়েলকে আক্রমণ করত, এতদিন ইসরায়েল
ছিন্ন ভিন্ন হয়ে যেত, ইসরায়েল বলে কোনো দেশই থাকতো না। কিন্তু ইসরায়েলকে লালন পালন করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ইভেন আমি এই গতবার আমি ওমরা করতে গিয়ে দেখি যে সৌদি আরবের আপনার যে ইসরায়েলি যে রেস্টুরেন্ট, যেটা আপনার স্টারবাকস, সেটা উদ্বোধন হয়েছে একেবারে মদিনা শরীফের লাগোয়া অবস্থায়। তো এগুলি তো আসলে ঠিক নয়। ইহুদিরা ইসলামের সবচেয়ে বড় শত্রু, আল্লাহ পাক নিজেই কোরআনে ঘোষণা করেছেন ইহুদি এবং নাসারা তোমাদের বড় শত্রু, এবং ইহুদিদের সাথে কোনো রকমের আপোষ কোনো মুসলমান করবে সেটা তো মেনে নেওয়া যায় না। শুধু ইরানেরই ঠেকা, শুধু ইরানকেই এই কাজে অংশ নিতে হবে? সৌদি আরব কী করছে, দুবাই কী করছে, কুয়েত কী করছে, জর্ডান তো একেবারে পুরোপুরি নগ্নভাবে দালালি করছে। জর্ডানে আমেরিকার স্টেশন রয়েছে, ওখান থেকে তারা ফ্লাই করে হিট করে গাজাকে বা অন্যান্য ইকে। এগুলো তো কেন হবে? এখন সময় এসেছে, ওআইসি একটা অকার্যকর প্রতিষ্ঠান, যদি কার্যকর হতো তাহলে কাশ্মীরের মানুষ এত দুঃখ 70 বছর ধরে দুঃখ যন্ত্রণা ভোগ করতো না। ইসরায়েল 50,000 মানুষ মারা গেছে গাজাতে, কেন? যদি ওআইসি শক্তিশালী হতো তাহলে কিন্তু এটা হতো না। ইসরায়েলের মতো একটি দেশকে ধ্বংস করা মুহূর্তের ব্যাপার ছিল।